আসসালামু আলাইকুম। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। তুরস্কের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা জোরদার, মাথা নত করবে না তুরস্ক। ভারতে কৃষক আন্দোলনে নামাজরত মুসলিমদের পাহারা দিচ্ছেন শিখরা, বেকায়দায় মোদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে এলিয়েনদের, প্রকাশ করতে চেয়েছিলেন ট্রাম্প। ইসরায়েলি মহাকাশ প্রোগ্রামের সাবেক প্রধানের আজব দাবি। পারমাণবিক অস্ত্র থেকে ইসরায়েলকে আহ্বান বাংলাদেশ সহ 153 জাতিসংঘ সদস্য রাষ্ট্রের। এবং রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে পালালো মার্কিন ও ফরাসি গোয়েন্দা বিমান। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা আরও জোরদার হচ্ছে। ইউ পররাষ্ট্রমন্ত্রীরা এমন অবরোধ দেওয়ার মতো অবস্থা মূল্যায়ন করেছেন সোমবার। আগামী 10 ও 11 ডিসেম্বর ইউ নেতাদের বৈঠক বসছে। সেই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান বলেছেন, তার দেশ কোনো হুমকি বা ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। উপরন্তু তিনি সংকট নিয়ে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদের সোমবার একমত হয়েছে যে পূর্ব ভূমধ্য সাগরে বিরোধপূর্ণ জলসীমায় অনুসন্ধান কাজ থেকে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি তুরস্কের। এতে এটা পরিষ্কার হয়ে যায় যে তুরস্কের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। গত অগাস্ট মাস থেকে গ্রিস এবং তুরস্কের মধ্যে বিতর্ক চলছে। ভূমধ্য সাগরের একটি অংশে খনিজ তেলের সন্ধান মিলেছে। কিভাবে সেই উত্তোলন করা সম্ভব তা দেখার জন্য সেখানে জাহাজ পাঠিয়েছে তুরস্ক। কিন্তু গ্রিসের দাবি ওই এলাকা তাদের, ফলে দ্রুত তুরস্ককে জাহাজ সরিয়ে নিতে বলে তারা। গত 4 মাসে তুরস্ক একবারই কেবল ভূমধ্যসাগরের ওই এলাকা থেকে জাহাজ সরিয়েছিল, কিন্তু তারপর আবার তারা সেখানে জাহাজ পাঠায়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোয়ান জানিয়েছিলেন, তেল উত্তোলনের পরীক্ষা জারি থাকবে। কারণ নিষেধ তুরস্ক মানবে না, কারণ ওই এলাকা গ্রিসের নয়। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই এই বিতর্কে অংশগ্রহণ করেছে। গ্রিসের পাশাপাশি তারাও তুরস্ককে জাহাজ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু তুরস্ক তাতে কান দেয়নি। ইউ চেষ্টা করেছিল গ্রিস, তুরস্ক এবং সাইপ্রাসকে একসঙ্গে বসিয়ে বৈঠক করার, কিন্তু তাও সফল হয়নি। এই পরিস্থিতিতেই সোমবার ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে তুরস্কের উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, তুরস্ক যে আচরণ করছে তাতে তাদের উপর নিষেধাজ্ঞা না চাপিয়ে আর কোনো উপায় নেই। আগামী 10 তারিখ ফের বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রীরা, সেখানেই সিদ্ধান্ত হতে পারে। ফ্রান্সও চাইছে ইউ তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করুক। নিষেধাজ্ঞা চাপলে তুরস্কের সঙ্গে অস্ত্রের ব্যবসা বন্ধ হতে পারে ইউরোপীয় ইউনিয়নের। তেল এবং খনিজের উপরও নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। এরদোয়ান অবশ্য সোমবারই বলেছেন, গ্রিসের সঙ্গে বৈঠকে বসতে তিনি রাজি। তবে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টিকে অন্ধের মতো দেখছে বলে দাবি করেছেন তিনি। তার বক্তব্য, বিতর্কটি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে আচরণ করছে তা আশাবঞ্জক নয়। এবারে ভারতে কৃষক আন্দোলন প্রসঙ্গ। যতই সাম্প্রদায়িকতার চেষ্টা হোক না কেন, হিন্দু মুসলিম যেন একে অপরের পরিপূরক হয়ে উঠল কৃষক আন্দোলনে। এমনিতেই কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলনে বেকায়দায় পড়েছে মোদী সরকার। কৃষকদের সমর্থনে বিরোধী দলগুলোও এগিয়ে আসছে। একই সঙ্গে ভারতের কিছু মুসলিম সংগঠনও পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সমর্থনে যোগ দিয়েছে। এরই মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখেই মন ভালো হয়ে গেছে অনেকের। ওই ভিডিওতে দেখা গেছে কৃষকদের আন্দোলনে যোগ দেওয়া বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন, আর তাদের সুরক্ষার ব্যবস্থায় রয়েছেন শিখ সম্প্রদায়ের লোকেরা। আজকের ভারতের রাজধানী দিল্লির বুকে এই ছবিতে শীতের মধ্যেও যেন বসন্ত এসেছে। ভারতের সাম্প্রতিক সময়ে ধর্ম নিয়ে যারা বিবাদ করছেন তাদের জন্য এই ছবি একটি আদর্শ হয়ে উঠবে। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে শিখ সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশেপাশে দাঁড়িয়ে আছেন, যেন তাদের নামাজ পড়তে কোনো ধরনের সমস্যা না হয়। রানা আয়ুব নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে ওই ভিডিও পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। অনেকের বক্তব্য, ভিডিওটি আরও একবার ভারতের ঐক্যের ছবি তুলে ধরেছে। গত 27 নভেম্বর থেকে কৃষকরা দিল্লি হরিয়ানা সীমান্তে অবস্থান করছেন। কৃষি আইন বাতিল করার জন্য সরকারকে চাপ দিচ্ছেন কৃষকরা। এই আন্দোলনে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। এমনকি রাজনৈতিক অঙ্গনেও এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে। ফলে বেশ চাপে রয়েছে নরেন্দ্র মোদীর সরকার।
এলিয়েনদের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি রয়েছে বলে এক আজব দাবি করেছেন ইসরায়েলি মহাকাশ প্রোগ্রামের জনক হিসেবে খ্যাত প্রফেসর হেইম এশেদ। এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি জানতেন এবং এটি তিনি প্রকাশ করে দিতে চেয়েছিলেন। তবে এলিয়েনরা নাকি ট্রাম্পকে অনুরোধ করে এখনই বিষয়টি বিশ্ববাসীকে না জানাতে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়, হেইম এশেদ ইসরায়েলের মহাকাশ প্রোগ্রামের সাবেক প্রধান ছিলেন। দীর্ঘ ৩০ বছর তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি ইসরায়েলের অন্তত ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন এবং ৩ বার তার কাজের জন্য জাতীয় নিরাপত্তা পুরস্কার জিতেছেন। এছাড়া আরও ২ বার তিনি পুরস্কৃত হয়েছেন। তবে কি নিয়ে গবেষণার জন্য ওই পুরস্কার দেয়া হয়েছিল তা এখনও গোপন রাখা হয়েছে। সাক্ষাৎকারে এসে দাবি করেন, এলিয়েনরা এরই মধ্যে পৃথিবীতে এসেছিল। গোপনে তারা নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তিও করেছে। তবে পৃথিবীর মানুষ এখনও প্রস্তুত নয়, এই জন্য এখনও বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। তার দাবি, এলিয়েনরা পৃথিবীর মানুষদের সঙ্গে নিয়ে একটি গ্যালাকটিক ফেডারেশন তৈরি করেছে। এই বিষয়ে জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি এটি প্রকাশ করে দিতে চেয়েছিলেন, তবে এলিয়েনরা তাকে অনুরোধ জানায় আপাতত এটি প্রকাশ না করতে। কারণ এলিয়েনরা মনে করে পৃথিবীর মানুষ এখনই তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে প্রস্তুত নয়। ৮৭ বছর বয়সী এশেদ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে শুরু করেছে। ওই প্রজেক্টে কাজ করছে এলিয়েনরাও। এবারে ইসরায়েলের পারমাণবিক প্রসঙ্গ। পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে ইসরায়েলকে আহ্বান বাংলাদেশ সহ ১৫৩ জাতিসংঘ সদস্য রাষ্ট্রের। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা, উৎপাদন, উন্নয়ন, হালনাগাদ ও পারমাণবিক সামগ্রী মজুত করা থেকে বিরত থাকার আহ্বানে রেজুলেশন পাশ করা হয়। প্রস্তাবে ভোট গ্রহণ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ১৫৩টি দেশ। বিপক্ষে ভোট দেওয়া ৬টি দেশ হল ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া ও পালাউ। ভোট দেওয়া থেকে বিরত থাকা ২৫ দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালি। গত বছর একই রেজুলেশনে ১৫২ ভোটে পাশ হয়েছিল। ভোট দেওয়া থেকে বিরত ছিল ২৪টি দেশ। জাতিসংঘের প্রস্তাবনায় বলা হয়, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরি করার গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে এবং শান্তি ও সুরক্ষার অগ্রগতির জন্য ইসরায়েলকে তাদের অসুরক্ষিত পারমাণবিক অস্ত্র ও সামগ্রী ত্যাগ করতে হবে। এছাড়া জাতিসংঘের পারমাণবিক অস্ত্র মুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চল বিষয়ক আলাদা একটি রেজুলেশন ১৭৪ ভোটে পাশ হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। সোমবার জাতিসংঘের এই প্রস্তাবনায় ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে আসার আহ্বান জানানো হয়। ইসরায়েল বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একটি, কিন্তু দেশটি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করেনি। বাকি ৮টি স্বঘোষিত পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৫টি দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে না আসা বাকি ৩ দেশ, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও মজুদের কথা স্বীকার করেছে। ইসরায়েল ব্যতীত জাতিসংঘের ১৯১টি দেশ এই চুক্তিতে অংশ নিয়েছে। সবশেষ জানিয়ে দিচ্ছি, বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান সুখোই S-30। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাল্টিক সাগরের আকাশে আমেরিকা ও রাশিয়ার ২টি জঙ্গি বিমান ও একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক এই খবর জানিয়ে বলেছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার বাল্টিক সাগরের আকাশে এমন কিছু লক্ষ্যবস্তু শনাক্ত করে যেগুলো রাশিয়ার আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল। রাডার ব্যবস্থায় এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমানবহরের একটি সুখোই S-30 যুদ্ধবিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুগুলোর দিকে এগিয়ে যায়। রুশ যুদ্ধবিমানটি আকাশে মার্কিন বিমান বাহিনীর RC-135 মডেলের একটি গোয়েন্দা বিমান, KS-135 মডেলের একটি জ্বালানি সরবরাহকারী বিমান এবং ফ্রান্সের C-160 মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায়। এ অবস্থায় সুখোই 30 যুদ্ধবিমানটি আমেরিকা ও ফ্রান্সের বিমানগুলোকে তাড়া করে এবং তাদেরকে বাল্টিক সাগরের শেষ সীমায় পৌঁছে দিয়ে নিজ ঘাঁটিতে ফিরে আসে।